তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট নিয়ে আজকে আলোচনা করব। এই বাজেটে উল্লেখযোগ্য বিষয়গুলো কি কি তাই জানতে চাইবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। তার থেকে দাদা, এই বাজেটের উল্লেখযোগ্য বিষয়গুলো কি কি? দেখো, একটা বাজেটের তো একটা বিরাট কি বলবো, একটা মহাভারত পেশ করা হয়, অনেক কিছু থাকে। এবং এখন যেহেতু রেল বাজেট আলাদা করে হয় না, জেনারেল বাজেটের সঙ্গে রেল বাজেটটাও আসে, ফলে অনেক কিছু আছে তার মধ্যে। আমি যেটা আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে যে যা নিয়ে আলোচনা হচ্ছে, মানুষের মধ্যে যেগুলো প্রতিক্রিয়া তৈরি করেছে সেইটা। এক নম্বর তো হচ্ছে একটা রাজনৈতিক বিষয় আছে যে এই গভর্নমেন্ট বলাই হচ্ছে, যেটা বিরোধীরা বলছে যে এই গভর্নমেন্ট ক্র্যাচে ভর করে চলছে। দুটো ক্র্যাচ হচ্ছে, তেলুগু দেশম পার্টি এবং ওদিকে হচ্ছে আমাদের জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের। তো বিহার এবং অন্ধ্রপ্রদেশ, এই দুটি রাজ্যকে বিশেষভাবে খুশি করা হবে এরকম একটা সম্ভাবনার কথা ছিলই, দেখতেও পেয়েছি আমরা সেটা। হ্যাঁ, গতকাল অর্থাৎ সোমবার দিনই কেন্দ্রীয় সরকার এটা পরিষ্কার করে দেয় যে বিহারকে আলাদা করে কোনো বিশেষ রাজ্যের তকমা দেওয়ার কোনো অবকাশ নেই। তখন একটা অনেকের মনে হয়েছিল তাহলে কি নীতিশ কুমার খালি হাতে সমর্থন দেবেন। কিন্তু আজকে যেটা করা হয়েছে যে বিহারের বেশ কিছু প্রজেক্ট, একটা বিমানবন্দর, বন্যা প্রতিরোধ প্রকল্প, এক্সপ্রেসওয়ে, ক্রীড়াক্ষেত্র, সব মিলিয়ে বেশ কয়েক হাজার কোটি টাকার একটা প্রকল্পের কথা ওখানে বলা হয়েছে। চন্দ্রবাবু নাইডু এই দিল্লি থেকে আদায় করার ব্যাপারে ভারতবর্ষের সব মুখ্যমন্ত্রীর জন্য কোচ হতে পারেন। উনি অতীতেও যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বাজপেয়ী সরকার, মনমোহন সরকারের কাছ থেকে ওনার দিল্লি সফর যাওয়া মানেই কিছু নিয়ে চলে আসা। উনি কদিন আগেই দিল্লি গিয়েছিলেন। দিল্লি গিয়ে উনি 60,000 কোটি টাকার একটা প্রকল্প নিয়ে এসছেন। সেটা হচ্ছে একটা পেট্রোলিয়াম প্রকল্প ওখানে হবে অন্ধ্রপ্রদেশে। আজকে যেটা বলেছে যে ওদের যে নতুন রাজধানী অমরাবতী, তার জন্য একটা বড় বরাদ্দ, 15,000 কোটি টাকার মতো বরাদ্দ। এইটা একটা। নাম্বার 2 হচ্ছে যে আমরা তো সবাই জানি যে আয়করে একটু ছাড় এবারে আসবে, এটা সবাই জানতো। তার কারণ সত্যি কথা বলতে কি, দেশের আর্থিক পরিস্থিতি যা, তাদের মানুষের আয় বাড়ানোর কোনো উপায় নেই, মধ্যবিত্তের আয় বাড়ানোর উপায় নেই, চাকরি নেই, ব্যবসা মন্দা। এবার মানুষের হাতে ক্রমশ জিনিসপত্রের দাম বাড়ছে, আয় বাড়ছে না। তাহলে আয় বাড়ানোর এই ক্ষেত্রে একটা উপায় কি, যে যদি আমি ট্যাক্সের বোঝাটা একটু কমিয়ে দিই তাহলে একটু আয়টা বাড়লো। অর্থাৎ আমি যদি বছরে 12,000 টাকা ট্যাক্স দিতাম, এবার যদি সরকারের নতুন নিয়মে আমার ট্যাক্সের পরিমাণটা 6,000 হয়, তাহলে অন্তত 6,000 টাকা আমার উদ্বৃত্ত হলো। যেটা নির্মলা সীতারামন বলেছেন যে আমি যা ট্যাক্স প্রপোজাল দিয়েছি তাতে অ্যাভারেজে চাকুরিজীবীরা 17,000 টাকা তাদের বেঁচে যাবে বছরে। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কারোর অনেক বেশি বাঁচবে, কারো অনেক কম হবে, কিন্তু 17,000 উনি একটা দাবি করেছেন। এইটা একটা দিক, এটাও জানা ছিল। একটা জিনিস ঘোষণা করা হয়েছে যে অ্যাপ্রেন্টিস, অর্থাৎ সরকার উদ্যোগ নেবে 500 সংস্থায় সরকার 2 কোটি ছেলে মেয়েকে অ্যাপ্রেন্টিসের ব্যবস্থা করে দেবে এবং তাদেরকে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। খুব পরিষ্কার নয় যে এই অ্যাপ্রেন্টিসের মেয়াদটা কতদিনের, 1 বছর না 2 বছর না 5 বছর, একটা নয়, কিন্তু এটা চাকরি নয়, এটা হচ্ছে তাকে ইন্টার্নশিপ। তাকে এটা ঠিক যে তাকে কর্মক্ষম করে দেওয়া একটা হবে। এবার সে নিজে স্বনিযুক্ত হতে পারে, নিজে ব্যবসা খুলতে পারে, আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে যে দেখো আমি এমন জায়গা থেকে ইন্টার্নশিপ করেছি, আমাকে তুমি যোগ্য হিসাবে নিতে পারো। এইটা একটা করেছে। আরেকটা হচ্ছে যে নতুন যারা চাকরি পাবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের প্রভিডেন্ট ফান্ড বাবদ 3 কিস্তিতে সরকার সর্বোচ্চ 15,000 টাকা দেবে। তো এইগুলো হচ্ছে একটু আলোচনার মধ্যে আছে। মূলত যে এই সরকারের আজকের যে বাজেট, তার মধ্যে মূলত এই জিনিসগুলো নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে। এবার দেখো, প্রতিরক্ষায় প্রত্যেক বছরই বরাদ্দ বাড়ে, নতুন কিছু নয়। কারণ আমরা জানি যে আমাদের দুটি প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আমাদের কখনোই সুসম্পর্ক থাকছে না, চায়না এবং পাকিস্তান। এবার শুধু তাই নয়, প্রতিরক্ষায় বৃদ্ধিটা মোটামুটি একটা গ্লোবাল ফিচার। সকলেই এই ব্যাপারে নিজেকে একটুখানি আরো বেশি শক্ত সমর্থ করতে চায়। ফলে ওইখানে কিছু বরাদ্দ বেড়েছে। প্রত্যেক বছরই মহিলাদের জন্য আলাদা করে কিছু কথা থাকে। এবারও আছে যে মহিলারা যে জমি বাড়ি কিনলে পরে স্ট্যাম্প ডিউটিতে বাড়তি ছাড় তারা পাবেন। এগুলো কিন্তু খুব সাধারণ বিষয় আর কি। কিন্তু মূল যেগুলো বললাম যে এই যেগুলো নিয়ে আলোচনা সীমাবদ্ধ। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা ঠিক যে কিছু পণ্যের ক্ষেত্রে অন্তঃশুল্ক সরকার কমিয়েছে, যেমন মোবাইল।
এই মোবাইলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেটা যে মোবাইলের দাম খানিকটা সোনা এবং রূপোর ক্ষেত্রে সোনা এবং রূপোর দাম ও খানিকটা মানে কমানো হচ্ছে, সেখানেও শুল্ক কমানো হচ্ছে। কারণ এমনিতে দেখো যে জিএসটি চালু হয়ে যাওয়ার পরে এই কেন্দ্র বা রাজ্য কোনো বাজেট নেই, সাধারণ মানুষের আগ্রহ মাথা ব্যথা থাকে না। তার কারণ জিনিসপত্রের দরদাম সারা বছরই বাড়ে এবং সেটা জিএসটি কাউন্সিলে ঠিক হয়ে যায়। ফলে অর্থমন্ত্রী বাজেটের দিন বিরাট কিছু করার তার থাকে না। এমনিতেই জিএসটি আসার আগেও পেট্রোল ডিজেলের দাম সেটাও বাজেটের বাইরে চলে গেছিল। সারা বছর যখন মনে হয় তখনই এই সংস্থাগুলো তাদের মতো করে বাড়িয়ে নেয়, সরকার তাদেরকে সেই স্বাধীনতাও দিয়ে দিয়েছে। ফলে এখন বাজেট সম্পর্কে আগ্রহের জায়গাটা মূলত এবারে তো একেবারেই খুব ফোকাস ছিল যে আয় করে কিছু দেয় কিনা, আর তার সঙ্গে শিক্ষার ক্ষেত্রে যে কতগুলো সুবিধে, আরেকটা হচ্ছে যে 10 লাখ টাকা পর্যন্ত উচ্চশিক্ষায় লোন নেওয়ার একটা যেটাকে ক্রেডিট ফেসিলিটিস বলা হচ্ছে, 3% ইন্টারেস্টে দেওয়া হবে। তো এই হচ্ছে মূলত ঘুরিয়ে ফিরিয়ে এবারের বাজেটের যেগুলো আলোচ্য ফিচার আর কি, নতুন ফিচার। একদমই। রাজনৈতিক ক্ষেত্রে এই বাজেটের গুরুত্বটা কতটা? আমি এইটা আসছিলাম যে রাজনৈতিক ক্ষেত্রে বাজেট দেখো, প্রথমত এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে বাজেট আসলে কিন্তু নিছক কিছু টাকা পয়সার হিসেব নয়। বাজেট আসলে পলিটিক্সের একটা রাজনৈতিক ঘোষণা, অর্থাৎ রাজনৈতিক আদর্শ দর্শন, সেটাকে ওই টাকা পয়সা বাজেটের মধ্যেই কিন্তু ওইটা থাকে। এবারের যে বাজেটটা হয়েছে, যেটা আলোচনায় আসছে খুব ভালোভাবে, যে দুটো ক্র্যাচকে শক্তিশালী করা হয়েছে, অর্থাৎ বিহার এবং অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে খুশি করা হয়েছে। এটা হচ্ছে সরকারটা টেকানোর কৌশল। কিন্তু নরেন্দ্র মোদীর সামনে, বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ, যেটা এবারে আরো একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে তাদের ঘরের ভোট হাতছাড়া হয়ে গেছে। যেটা পশ্চিমবঙ্গে সিপিএম এর আলোচনা আমরা করছি, এবারে লোকসভা ভোটের রেজাল্টটা যদি দেখা যায়, তাহলে বিজেপিকে যারা ভোট দিচ্ছিল গত কয়েক বছর ধরে, একটা তো বিজেপির কোর ভোট ব্যাংক আছে, প্রত্যেকটা পার্টির কিছু কোর ভোট ব্যাংক আছে, তার মানে নীতিগত আদর্শগত অবস্থান থেকেই সে কোর ভোট ব্যাংকটা সে তৈরি করে। বিজেপি কিন্তু গরিব মানুষের পার্টি নয়, পরিষ্কার কথা। বিজেপিতে গরিব মানুষ বিজেপিকে ভোট দেয়, বিজেপির তাদের জন্য প্রকল্পও করে সরকারে গেলে, সেটা হচ্ছে ভোটে জেতার জন্যে। কিন্তু আদর্শগতভাবে বিজেপি গরিব মানুষের পার্টি, বিজেপি হচ্ছে মধ্যবিত্ত উচ্চবিত্তের পার্টি। এখন এই যে সুবিধাগুলো ঘোষণা করেছে, এর সুবিধাভোগীরা কিন্তু মূলত হচ্ছে এই মধ্যবিত্ত অংশ, যারা এবারে মূল্যবৃদ্ধির যন্ত্রণা, বেকারি, তার কারণ বেকারির যন্ত্রণা তারই বেশি হবে যে শিক্ষিত। শিক্ষা ভারতবর্ষে সেই পায় যার পরিবারের পয়সা আছে। আর সোনার উপর দাম কমিয়েও খানিকটা সেটাই এক্স্যাক্টলি, কারণ হচ্ছে সোনার উপর তো মানে উদ্বৃত্ত পয়সা না থাকলে কেনা যাবে না, এগুলো তো উদ্বৃত্ত পয়সা না থাকলে হবে না। এবার উদ্বৃত্ত পয়সা কার আছে? মিডল ক্লাস এন্ড আপার মিডল ক্লাসের আছে, উচ্চবিত্তের আছে। তো তাদের কিছু সুবিধা মোদী ঘোষণা করেছেন এই জন্যে। যেমন উত্তরপ্রদেশে যে গোলমালটা বেঁধেছে, উত্তরপ্রদেশে কি হয়েছে? উত্তরপ্রদেশে যেটা হয়েছে যে বিজেপির যে উচ্চবিত্তে মানে উচ্চবর্ণের যে ভোটার যারা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই যে অংশটা, তাদের একটা বড় অংশ ওখানে রিভোল্ট করেছে, ভোটে দিয়েছে। কেন করেছে না? তারা বলছে যে এই পার্টিটাকে আমরা তৈরি করেছি, এই পার্টিটার বীজ আমরা বপন করেছি। এখন দলিত, জনজাতি সবাইকে এনে মন্ত্রী করছে, বিধায়ক করছে, এই করছে, এরা একটা রিভেঞ্জ নিয়েছে। আবার দলিত জনজাতিদের মধ্যে একটা বিরাট আতঙ্ক তৈরি হয়ে গেছে যে মোদি যদি ওই 400 পারের সিট নিয়ে আসতে পারে, তাহলে সংরক্ষণটা তুলে দেবে। সাধারণ মানুষ খুব বেশি সংবিধান বোঝে না, কিন্তু একটা জিনিস জানে, যারা সংরক্ষণের সুবিধা ভোগ করে, তারা জানে যে সংরক্ষণটা জন্য ওই সংবিধান বইটা হচ্ছে আসল। ওইটা যদি চেঞ্জ করে দেয় তাহলে আমার সংরক্ষণটা চলে যাবে। এবারের নির্বাচনে যেটা দেখা গেল যে অনেকে আমরা কেউই ভাবিনি, কিন্তু এটা দাবি করা খুব ভুল হবে যে মানুষ যে এত সংবিধানের বিষয়টাকে নিয়ে, পশ্চিমবঙ্গের মানুষ সেই ভাবনা থেকে ভোট দেয়নি, কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, এন্টায়ার হিন্দি বলয়, সেখানে কিন্তু মানুষ এই সংবিধান যে বদলে দিতে পারে, এই যে কংগ্রেসের এবং বিরোধীদের যে প্রচারটা, এটাকে কিন্তু তারা গ্রহণ করেছে এবং তার ভিত্তিতে বিজেপির ঘরের ভোট হাতছাড়া হয়ে গেছে। ফলে মোদী এটা কেন করলেন, ইমিডিয়েট কেন করলেন? এই জন্য করতে হলো, একটা হচ্ছে ভোট ব্যাংক ফেরানো, যাতে এই যে ইন্ডিয়া জোট, তারা খুব বেশি শক্তিশালী হয়ে সরকারটাকে ফেলার চেষ্টা করতে না পারে। দুই হচ্ছে
এই অক্টোবর নভেম্বরের মধ্যে 3টে গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন আছে, তার মধ্যে মহারাষ্ট্রের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। মহারাষ্ট্রে লোকসভা ভোটে বড় ধাক্কা খেয়েছে। এইবার সেখানে নভেম্বরে ভোট, সেখানে বিজেপি শাসন ক্ষমতায় আছে একনাথ সিন্দেকে সামনে রেখে, কিন্তু বিজেপিরই 110 জন বিধায়ক আছে, ওটা আসলে বিজেপির সরকার। সেখানে সরকারটাকে টেকাতে পারবে কিনা। হরিয়ানায় বিজেপি সরকার, ওখানে সরকারটা সংখ্যালঘু, কিন্তু কংগ্রেস কৌশলগতভাবে ওখানে সরকার তৈরি করার চেষ্টা করেনি। কংগ্রেস ওয়েটিং ফর দি ইলেকশন, কংগ্রেস এক্সপেক্ট করছে যে তারা ওখানে ক্ষমতায় ফিরতে পারবে। দেন হচ্ছে ঝাড়খণ্ড, হেমন্ত সোরেনকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছিল তার প্রতিক্রিয়া ভোটের বাক্সে হয়েছে। এবার ওখানে অক্টোবর নভেম্বরে ভোট, ফলে নরেন্দ্র মোদীকে এই ভোট ব্যাংকটাকেও রিগেইন করার দরকার ছিল, ফলে তার জন্য কিছুটা করেছেন। এবং এখান থেকে খুব পরিষ্কার, খুব সাধারণভাবে এ ব্যাপারে কোনো রাজনৈতিক বায়াসনেসের প্রশ্ন নেই। একেবারে সাধারণ মানুষ যারা সাধারণ জ্ঞানটুকু যাদের আছে তারা বুঝবে যে এখানে গরিব মানুষের জন্য কোনো কিছু করা হয়নি। ওটা আবার উনি ওই 5 বছরের জায়গায় আরো 5 বছর বিনামূল্যে চাল দেবো কি সস্তায় চাল দেবো, সেগুলো এই যেটা যেমন এবারে লোকসভা ভোটের আগে ছত্তিশগড়ের বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বলে দিচ্ছিলেন যে ওই যে সস্তায় যে চাল দেওয়া হয় ওই 80 কোটি লোককে, ওইটা আরো 5 বছর দেব। ফলে ওটা নতুন ঘোষণা নয়, আজকে নির্মলা সীতারামন এই ঘোষণাটা করেছেন। তাহলে গরিব মানুষ যাদের 100 দিনের প্রকল্পে কাজ না হলে চলে না, দিন আনি দিন খাই, তাদের জন্য কি আছে বাজেটে? কিছু নেই। ফলে এটা মধ্যবিত্ত উচ্চবিত্তদের বাজেট, বিজেপির কোর ভোট ব্যাংকে ধরে রাখা, যারা মুখ ভার করে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনা, তার জন্য এমনি বাজেটটা করেছেন। এখন এই বাজেটের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা হচ্ছে মানে এই যে এখন একটা চলছে স্ক্যাম, যে নিট কি করেছে না টুকেছে, প্রশ্ন ফাঁস, এটাও কিন্তু এক ধরনের ধর্মেন্দ্র প্রধানের অ্যারেস্ট হওয়া উচিত, মানে এরকমই দাবি করছেন অনেকে। না, এই যে তার মানে কি ব্যাপারটা তো নকল করা এক ধরনের। এই বাজেট কিন্তু টুকলি করার বাজেট। কেন বলছি? আচ্ছা, এই যে মানে ইন্টার্নশিপ, ওরা ইন্টার্নশিপ শব্দটা ব্যবহার করেছে, কংগ্রেস ব্যবহার করেছিল অ্যাপ্রেন্টিসশিপ। কংগ্রেসের এবারের যে ইস্তাহার, সেই ইস্তাহারে খুব বড় করেছিল যে আমরা কর্মসংস্থান তো তৈরি করবই, আমরা 2-2.5 কোটি শিক্ষিত যুবককে এই অ্যাপ্রেন্টিসের ব্যবস্থা করে দেবো এবং তাদেরকে আমরা মাস মাইনে যতদিন সে ওখানে কাজ করবে সরকার তাকে বেতন দেবে, অর্থাৎ ভাতা দেবে আর কি, বেতন দেবে বা ভাতা দেবে। মোদী সেটা টুকে দিয়েছেন। 10 লক্ষ টাকা উচ্চশিক্ষা, মমতা ব্যানার্জির প্রজেক্ট, পশ্চিমবঙ্গে বহুদিন ধরে চালু আছে, নির্মলা সীতারামন সেটা টুকে দিয়েছেন। এখন এরকম বিভিন্ন রাজ্যের যে জনকল্যাণমূলক প্রকল্প, যেগুলো বিজেপি মোদী এগুলোকে অত্যন্ত হেয় করতেন, হেভরি বলে উপেক্ষা করতেন, এখন দেখা যাচ্ছে যে তার নিজের ভোট ঘর সামলানোর জন্য তাকে এগুলো ইয়ে করতে হচ্ছে। ফলে এই বাজেটটা একটা বিরাট বড় দিক হচ্ছে যে মোদী তার নিজের সংসার, তার দল, তার সরকারকে বাঁচানোর জন্যে বিরোধী দল লোকসভা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো উনি কার্যকর করার মানে কথা এবারে বাজেটে বলেছেন। অর্থাৎ তার মানে কি, ওনার অসহায়তাটা খুব পরিষ্কার যে উনি যেগুলো মানে উপেক্ষা করেছেন ভোটে, এইসব নিয়ে বিজেপি কংগ্রেসের ইস্তাহারের এই কথাগুলোকে নিয়ে বিজেপি রীতিমতো উপহাস করেছে এবং সবসময় বলেছে এগুলো যদি হয় এগুলো মুসলমানরা পাবে, অন্য কেউ পাবে না, যত সুবিধা, মানে সেখানেও একটা সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওইটা কিন্তু কাজে লাগিয়ে নিয়েছে। মমতা ব্যানার্জির স্কিম টুকে দিয়েছে অন্য নামে, হয়তো এটারও নাম আসবে প্রধানমন্ত্রী ছাত্র কল্যাণ যোজনা, কারণ ওখানে তো একটা প্রধানমন্ত্রী শব্দটা যুক্তই হবে। এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনা এরকম একটা কিছু আসবে, অর্থাৎ যাহা কিছু হচ্ছে ভারতবর্ষে কল্যাণমূলক সব ভারতের কেন্দ্রীয় সরকার করে। এটা তো এই সরকারের একটা মানে কি বলবো ঘোষিত, এর মতো কোনো গোপনীয়তা কিছু নেই যে একটা ওই স্ট্যাম্প মেরে দেওয়া হবে যে প্রধানমন্ত্রী। মিড ডে মিলের ক্ষেত্রে পর্যন্ত এটা হয়েছে, যেটা 9-এর দশকে চালু হয়েছিল ভারতবর্ষে প্রাথমিকভাবে, সেখানেও এসে এই সরকার একটা প্রধানমন্ত্রী সব সিল মেরে দিয়েছে। সো সব মিলিয়ে যদি পলিটিক্যালি আমাকে বলো, তাহলে নাম্বার 1 বিজেপি তার নিজের ভোট ব্যাংক ফেরাতে চায়, নাম্বার 2 সরকারটাকে স্টেবল করতে চাইলো, নাম্বার 3 এটা করতে গিয়ে বিরোধীদের থেকে টুকে দিয়েছে। সো এটা হচ্ছে একটা টুকলি করা বাজেট। আচ্ছা, যা সে রাজনৈতিকভাবে মনে করে না
তার ফিলোসফি বলে না, সেটাও করতে হচ্ছে। ধন্যবাদ অমলদাকে। বিজেপি সরকার আজ যে বাজেট পেশ করলো, আগামী 5 বছরে এই বাজেট সাধারণ মানুষকে কতটা সুবিধা দেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দাওয়াল, কারণ খবর এখন এখানেই।